Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, আজকের লেকচারে আমরা পড়তে চলেছি ইন্ডিয়ান পলিটির লেকচার 11। তার মানে ইন্ডিয়ান পলিটির উপরে অলরেডি আমাদের 10টা লেকচার আগে আপলোড হয়েছে, তো সেগুলো দেখবে, তারপর এটা দেখবে। আজকে যারা প্রথম দেখছো তাদের জন্য বলছি, আমাদের যে আলোচনা চলছে ইন্ডিয়ান পলিটিতে তার কোর টপিকটা হচ্ছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। ওকে, আর সেই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে যেটা সাব টপিক, যেটা আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটা কিনা আমাদের ভারতের সংবিধানের পার্ট 4-এর মধ্যে রয়েছে, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে। আর ইউ গেটিং? সো টপিক টু ডিসকাস, আজকে আমরা আলোচনা করব আর্টিকেল 36 টু আর্টিকেল 51, অর্থাৎ আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51-র মধ্যে আমরা এই ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত আলোচনা করেছি, আর সেটা হলো কিনা ফান্ডামেন্টাল রাইটস, এফআরস। ওকে, ফান্ডামেন্টাল রাইটস। তো দেখো, ভিডিও শুরু করার আগে কতগুলো কথা বলি। এই WBCS গাইড চ্যানেলে আমি তোমাদেরকে জিএস সাবজেক্ট পড়ানোর চেষ্টা করছি। ওকে, তো আশা রাখছি যে 2022-এর প্রিলিমসের আগে তোমাদের সমস্ত সিলেবাসটাকে আমি কমপ্লিট করে দিতে পারবো। ওকে, বেশ। আর আমার কাছে যদি তোমরা কেউ ম্যাথ অ্যান্ড ইংলিশ শিখতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আমার আরেকটি চ্যানেল রয়েছে, দ্যাট ইজ এক্সাম সলিউশন। সো সেই এক্সাম সলিউশন চ্যানেলটি তোমরা একবার ভিজিট করতে পারো, ভালো লাগলে ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেখানে আমি তোমাদের ম্যাথ অ্যান্ড ইংলিশ শেখানোর চেষ্টা করছি। ওকে, আর আজকের এই যে ক্লাস হচ্ছে, সেই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ, অর্থাৎ ক্লাসের যে ক্লাস নোটস অর্থাৎ পিডিএফ, সেই পিডিএফের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা সামান্য একটু শুল্ক দিয়ে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আর যারা পিডিএফটাকে শুল্ক দিয়ে নিতে পারবে না, তারা যেটা করবে, ভিডিওটাকে মাঝে মাঝে পজ করবে এবং স্ক্রিনে যা কিছু দেখতে পারবে সেগুলোকে সুন্দর করে তোমাদের খাতায় নোট তৈরি করবে। এবং এটা আমি বিশ্বাস করছি তোমরা যারা নিয়মিত আমার চ্যানেলকে ফলো করছো, তারা সুন্দর করে নোট তৈরি করছো। ওকে, আরও একটি ইনফরমেশন এখানে দিয়ে রাখি, যেহেতু অনেক দিন ধরে ক্লাস হচ্ছে না, সেই জন্য একটা কথা বলি। আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছি, যে অ্যাপ্লিকেশন WBCS গাইড নামে, তারও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানের নিচে দেওয়া হচ্ছে। সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারো, টোটালি ফ্রি। এবং সেখানে আমরা তোমাদের দৈনিক প্রশ্ন, কিছু ইম্পর্টেন্ট টপিকস, কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিতে থাকছি। ওকে, আচ্ছা, বেশ। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনায়। যেটা কিনা আজকের আলোচনাটা হচ্ছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। দেখো, ডিপিএসপিকে যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ মানে একটা নির্দেশাত্মক, প্রিন্সিপাল মানে নীতি, একটা নির্দেশাত্মক নীতি। সেই নির্দেশাত্মক নীতি দেওয়া হচ্ছে কিসের জন্যে? স্টেট পলিসির জন্যে, রাষ্ট্র পরিচালনার জন্যে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্যে কিছু নীতি নির্দেশ দেওয়া হচ্ছে, আর সেই নীতি নির্দেশগুলো কে দিচ্ছে? ভারতের সংবিধান দিচ্ছে। এই ডিপিএসপি নির্দেশ দিচ্ছে রাজ্যগুলিকে বা রাষ্ট্রকে কিভাবে তাদের শাসন কার্য চালাতে হবে। এই হচ্ছে ডিপিএসপি। আর ইউ গেটিং? দেখো, আমরা যখন প্রিভিয়াস লেকচারে ফান্ডামেন্টাল রাইটস পড়েছি, সেখানে আমরা দেখেছি কি, যে ফান্ডামেন্টাল রাইটস সেটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। আচ্ছা, মৌলিক অধিকার কি জিনিস? একটা মানুষ কোনো একটা ভূখণ্ডে যে মিনিমাম অধিকার নিয়ে বেঁচে থাকে, মানে সর্বনিম্ন যে অধিকার একটা মানুষের জীবন ধারণের জন্যে, সুস্থভাবে বেঁচে থাকার জন্যে প্রয়োজন, সেগুলোকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক কর্তব্য। আর আজকের যে আলোচনা ডিপিএসপি, সেই ডিপিএসপিও কিন্তু এক ধরনের অধিকার, কিন্তু সেগুলো ফান্ডামেন্টাল নয়, সেগুলি মৌলিক অধিকার নয়, সেগুলো সরকারের প্রদত্ত কিছু মোরাল গ্রাউন্ড। আর ইউ গেটিং? দেখো, ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপির মধ্যে যদি আমি তফাৎ করার চেষ্টা করি বা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, তাহলে আমি বলবো যে ফান্ডামেন্টাল রাইটসগুলো হলো রাজ্যের রেসপন্সিবিলিটি, আর ডিপিএসপি হলো রাজ্যের মোরালিটি। দেখো, রেসপন্সিবিলিটি
একটা ভিন্ন জিনিস আর মোরালিটি একটা ভিন্ন জিনিস। রেসপন্সিবিলিটি মানে দায়বদ্ধতা, যেটা তোমাকে প্রোভাইড করতেই হবে, আর ইউ গেটিং। আর ডিপিএসপি হচ্ছে মোরালিটি, যেটা তোমার নৈতিকতা থেকে আসবে। অর্থাৎ এই ডিপিএসপি কেন সংবিধানে ইনক্লুড করা হলো সেটা বোঝার জন্যে তোমাকে এই পয়েন্টটা ভালো করে দেখতে হবে। স্ক্রিনের দিকে খেয়াল করো, এই পয়েন্টটা দেখো কি লেখা রয়েছে। These principles aim at ensuring socio-economic justice to the people and establishing India as a welfare state. Are you getting? তার মানে এই প্রিন্সিপালগুলির লক্ষ্য কি? ডিপিএসপির লক্ষ্য হচ্ছে এনশিওরিং সোশিও ইকোনমিক জাস্টিস, সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করা, কাদের মধ্যে? টু দ্য পিপল, জনগণের মধ্যে। অ্যান্ড এস্টাবলিশিং ইন্ডিয়া অ্যাজ আ ওয়েলফেয়ার স্টেট, এবং ভারতবর্ষকে একটা ওয়েলফেয়ার স্টেটে পরিণত করাটাই হচ্ছে এই ডিপিএসপির মূল বিষয়। আর ইউ গেটিং? দেখো, আমরা যদি বলি যে ডিপিএসপিকে আমরা যদি একটু ভালো করে ভাবি, তাহলে আমরা দেখব ডিপিএসপি লাগু করার অর্থই হচ্ছে ভারতকে সোশ্যালিস্ট রূপ দেওয়া। এই কথা শুনে তোমাদের মনে হতে পারে যে ভারতবর্ষকে কেন আমি সোশ্যালিস্ট বলতে চাইছি। না, আমি ভারতবর্ষকে সোশ্যালিস্ট বলিনি। আমি বলছি যে ডিপিএসপির মাধ্যমে ভারতবর্ষের মধ্যে একটা সোশ্যালিজমের চিন্তাধারা আনার চেষ্টা করা হয়েছে মাত্র। আমাদের ভারতবর্ষ একটি মিক্সড কালচারের মধ্যে রয়েছে। মিক্সড কালচার বলতে ভারতবর্ষে ক্যাপিটালিস্টিক চিন্তাভাবনাও রয়েছে, আবার সোশ্যালিস্টিক চিন্তাভাবনাও রয়েছে। এই দুইয়ের মিশ্রণে ভারতের শাসন ব্যবস্থা চলছে। সো ক্যাপিটালিস্টিক চিন্তাভাবনা মানে পুঁজিবাদী চিন্তাভাবনা, আর সোশ্যালিস্টিক চিন্তাভাবনা মানে সেখানে জনগণের মধ্যে সমতা সৃষ্টি করা, শ্রেণী বৈষম্যকে দূর করা, এটা হচ্ছে সোশ্যালিস্ট চিন্তাভাবনা। সো ভারতবর্ষে যে সোশিও ইকোনমিক জাস্টিসের কথা বলা হচ্ছে, এই যে সোশিও ইকোনমিক জাস্টিস প্রতিষ্ঠা করা হচ্ছে ডিপিএসপির মাধ্যমে, এটা অ্যাকচুয়ালি আমাদের, আমি যদি বলি যে ভারতের সমাজ ব্যবস্থাকে আমরা কোনভাবে দেখতে পারি, তাহলে আমি তোমাদের বলবো যে ভারতের সমাজ ব্যবস্থাটা অ্যাকচুয়ালি ফেবিয়ান সোশ্যালিজমের ভিত্তিতে তৈরি হয়েছে। নাও, ফেবিয়ান সোশ্যালিজম, নতুন একটা কথা বললাম। তো ফেবিয়ান সোশ্যালিজম কি জিনিস, এটাকে ডিটেলসে আলোচনা করতে গেলে তার জন্য আলাদা একটা ভিডিও করা দরকার। সো তোমরা যদি চাও যে ফেবিয়ান সোশ্যালিজম সম্পর্কে জানতে, যদি তোমাদের মনে অভিপ্রায় হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে একটু লিখে জানিও, আমি সেখানে আলোচনা করব অবশ্যই। ওকে, কিন্তু এখনই আমি ফেবিয়ান সোশ্যালিজমকে সংক্ষেপে, যতটা সংক্ষেপে বলতে পারা যায় ততটা সংক্ষেপে বলার চেষ্টা করছি। দেখো, সোশ্যালিজম মানে সামাজিক চিন্তাভাবনা। মানে সোশ্যালিজম মানে কি, মানে যেটা মানে কমিউনিজমের একটা ভাবধারার মতন চলে আসে। যেমন সোশ্যালিজম কনসেপ্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফেবিয়ান সোশ্যালিজম, আর একটা হচ্ছে মার্কসিয়ান সোশ্যালিজম। মানে কার্ল মার্কস প্রদত্ত সোশ্যালিজম আর ফেবিয়াস প্রদত্ত সোশ্যালিজম, এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে। কেমন? ফেবিয়ান সোশ্যালিজমের মধ্যে বলা হচ্ছে যে দেশে শ্রেণী বৈষম্য দূর করার জন্যে গণতান্ত্রিক পদ্ধতিকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে ধীরে ধীরে শ্রেণী বৈষম্যকে দূর করতে হবে। এটা হচ্ছে ফেবিয়ান সোশ্যালিজমের কথা। আর মার্কসের যে সোশ্যালিজম, সেই মার্কসের সোশ্যালিজমে কি বলা হচ্ছে যে শ্রেণী বৈষম্য দূর করতে গেলে হিংসার পথ গ্রহণ করতে হবে, অর্থাৎ শ্রেণী সংগ্রামে অবতীর্ণ হতে হবে। তো শ্রেণী সংগ্রাম যখনই হবে তখন হিংসা আসবে। তো কার্ল মার্কসের যে চিন্তাভাবনা, তার মধ্যে হিংসার একটু গন্ধ আছে, কিন্তু ফেবিয়ান সোশ্যালিজমের মধ্যে হিংসার কোনো গন্ধ নাই, যেখানে গণতন্ত্রকে হাতিয়ার করে, ডেমোক্রেসিকে হাতিয়ার করে রাজ্যে বা রাষ্ট্রে সোশ্যাল জাস্টিস দেওয়ার কথা বলা হচ্ছে। ঠিক, তাহলে একটা কথা আমি তোমাদের বললাম যে ডিপিএসপিকে চালু করা হয়েছে, ডিপিএসপিকে সংবিধানে রাখা হয়েছে ভারতবর্ষকে একটা সোশ্যালিস্ট কান্ট্রির রূপ দেওয়ার জন্যে। আর ইউ গেটিং? এবার প্রশ্ন উঠতে পারে যে ভারতবর্ষ যে জিওগ্রাফিক্যাল কনটেক্সটের ওপরে দাঁড়িয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে তো কার্ল মার্কস বা লেনিনের আইডিওলজিটাই আসা উচিত ছিল, কিন্তু সেখানে না এসে ফেবিয়ান সোশ্যালিজম কেন ভারতবর্ষে আসছে? তার পেছনে কারণ হলো, মনে রাখবে এটা, কখনো কখনো প্রশ্ন জিজ্ঞেসও করে ফেলতে পারে যে ফেবিয়ান সোশ্যালিজমের জন্ম যেখানে হয়েছে সেটা হচ্ছে ইংল্যান্ড। অর্থাৎ আমরা যদি বলি যে মাদার অফ
ফেবিয়ান সোশ্যালিজম, দ্যাট ইজ ইংল্যান্ড। ইংল্যান্ডে যেহেতু ফেবিয়ান সোশ্যালিজমের জন্ম হয়েছে, তাই ইংল্যান্ড যেহেতু ভারতকে ক্যাপচার করেছিল, যেহেতু ভারত ইংল্যান্ডের অধীনে ছিল, তাই ভারতের যে সোশ্যালিজম সেটা তো ফেবিয়ান কনসেপ্ট বা ফেবিয়ান চিন্তাধারাই তো এখানে আসবে। আর ইউ গেটিং? যাই হোক, তো তোমরা যদি চাও ফেবিয়ান সোশ্যালিজম নিয়ে আমি আলোচনা করি বা কার্ল মার্কসের সোশ্যালিজম নিয়ে আলোচনা করি, সেইগুলো যদি জানতে হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি সেগুলো নিয়ে আলাদা করে ভিডিও তৈরি করে দেবো, যেটা তোমাদের পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ। আজকে আমি সেটা আলোচনা করি। বেশ, দেখো ডিপিএসপিকে আমরা 3টে ভাগে ভাগ করে আলোচনা করব, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলোকে 3টে আইডিওলজির দিক থেকে আমরা ভাগ করব। যেমন একটা হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল, গান্ধিয়ান প্রিন্সিপাল অ্যান্ড লিবারেল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস। আর ইউ গেটিং? তাহলে যতগুলো আমাদের ডিপিএসপি রয়েছে, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল যতগুলো রয়েছে, সেগুলোকে আমরা সেই প্রিন্সিপালগুলোর ধরন অনুযায়ী 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপালের দিক থেকে, একটা গান্ধিয়ান ফিলসফির দিক থেকে, আরেকটা হচ্ছে লিবারেল মুক্তমনা আর ইন্টেলেকচুয়াল বুদ্ধিদীপ্ত যারা বুদ্ধিজীবী মহল, তাদের দিক থেকে আমরা এই প্রিন্সিপালগুলোকে 3টে ভাগে ভাগ করেছি। তবে একটা কথা মনে রাখবে, এই ধরনের ক্লাসিফিকেশন কিন্তু কনস্টিটিউশনের মধ্যে মেনশন করা নেই। আর ইউ গেটিং? তাহলে আমরা এই প্রিন্সিপালগুলোর মধ্যে যে এদের সোর্স, এরা কোন কোন সোর্স থেকে আসতে পারে, সেই সোর্সগুলো থেকে আমরা এই 3টে ভাগে ভাগ করে নিচ্ছি নিজেরা, কিন্তু কনস্টিটিউশনের মধ্যে এর কিন্তু কোনো ধরনের মেনশন নেই। আর ইউ গেটিং? বেশ, তাহলে আমি প্রাককথন বা পূর্বের একটা ধারণা দিলাম, এবার যে পয়েন্টগুলো আমি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা ভারতবর্ষে আসলো কোথা থেকে? যখন আমাদের কনস্টিটিউশন নির্মাতারা, সংবিধান নির্মাতারা যখন সংবিধানটা তৈরি করছিলেন, তখন এই কনস্টিটিউশনের ধারণাটা, অর্থাৎ এই ডিপিএসপির ধারণাটা তারা আইরিশ কনস্টিটিউশন থেকে ধার নিয়েছিলেন, আইরিশ কনস্টিটিউশন থেকে। তাহলে প্রশ্ন যদি আসে যে ডিপিএসপির কনসেপ্ট ভারতীয় সংবিধানে কোথা থেকে আসলো, তো তোমরা উত্তর হবে আইরিশ কনস্টিটিউশন থেকে। আর ইউ গেটিং? আবার একটু জেনে রাখো, আইরিশ কনস্টিটিউশনে যখন ডিপিএসপি নেওয়া হয়েছিল, তো আইরিশ কনস্টিটিউশন 1937 সালে তাদের কনস্টিটিউশন যখন ফর্ম করেছিল, তখন এই আইরিশ কনস্টিটিউশনের যারা নির্মাতা ছিল তারা কোথা থেকে এই কনসেপ্ট পেয়েছিল? তো মনে রেখো, ডিপিএসপির কনসেপ্ট সর্বপ্রথম পরিলক্ষিত হয় স্প্যানিশ কনস্টিটিউশনে। ঠিক, স্প্যানিশ কনস্টিটিউশনে সর্বপ্রথম ডিপিএসপির কনসেপ্ট আসে, সেই স্প্যানিশ কনস্টিটিউশন থেকে আইরিশ কনস্টিটিউশন পায়, আইরিশ কনস্টিটিউশন থেকে আমরা পাই ডিপিএসপি। আর ইউ গেটিং? তাহলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা আমাদের সংবিধানের পার্ট 4-এর মধ্যে রয়েছে, অর্থাৎ 4র্থ অধ্যায়ে রয়েছে, এবং সেটা আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 পর্যন্ত বর্ণিত। ওকে, বেশ। ডক্টর আম্বেদকর এই প্রিন্সিপালকে নভেল ফিচার্স বলেছেন। ভারতীয় সংবিধানের যে নভেল ফিচার্স, সেইটাকে বলেছেন এই ডিপিএসপিকে। আর ইউ গেটিং? বেশ, তাহলে এবার চলো আরও কিছু ইনফরমেশন আমরা জেনে নিই ডিপিএসপি সম্পর্কে। দ্য সপ্রু কমিটি ইন 1945, 1945 সালে সপ্রু কমিটি 2 ধরনের রাইট, ইন্ডিভিজুয়াল রাইটের সাজেশন দিয়েছিল, 2 ধরনের। একটা হচ্ছে জাস্টিসেবল আর একটা হচ্ছে নন জাস্টিসেবল রাইটস। আর ইউ গেটিং? দেখো, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে জাস্টিসেবল রাইটস। জাস্টিসেবল রাইটসের অর্থ কি? যদি তোমার কোনো রাইটস খর্ব করা হয়, যদি তোমার কোনো অধিকার খর্ব করা হয়, তাহলে তুমি ন্যায়ালয়ে গিয়ে, অর্থাৎ কোর্টে গিয়ে, কোর্ট অফ লতে গিয়ে তার তুমি সুরাহা পাবে, দ্যাট ইজ জাস্টিসেবল। আর নন জাস্টিসেবল মানে কোনো অধিকার যদি তোমার খর্ব করা হয় বা কোনো অধিকার থেকে তোমায় যদি বঞ্চিত করা হয়, তাহলে তার পরিত্রাণ বা তার থেকে রেমেডি তুমি কোনো কোর্টে গিয়ে পাবে না, দ্যাট ইজ কল্ড নন জাস্টিসেবল রাইটস। তাই 1945 সালে সপ্রু কমিটি 2 ধরনের ইন্ডিভিজুয়াল রাইটের কথা বলেছিলেন, একটা হবে জাস্টিসেবল আর একটা হবে নন জাস্টিসেবল। তো জাস্টিসেবল যে অধিকারগুলো রয়েছে সেইগুলোকে আমরা বলবো ফান্ডামেন্টাল রাইটস। আর ইউ গেটিং? তাহলে ফান্ডামেন্টাল রাইটস যদি তোমার খর্ব হয়, তাহলে তুমি ন্যায়ালয়ে গিয়ে, আদালতে গিয়ে তোমার সেই রাইটটাকে ফিরে পেতে পারো। কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল এমন ধরনের অধিকার যা যদি কোনো দিন খর্ব হয়, তাহলে তুমি আদালতে গিয়ে তার রেমেডি পাবে না।
আর ইউ গেটিং? তাহলে দ্য জাস্টিসেবল রাইটস অ্যাজ উই নো আর দ্য ফান্ডামেন্টাল রাইটস, হোয়ার অ্যাজ দ্য নন জাস্টিসেবল ওয়ান্স আর দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাহলে এই ডিপিএসপিকে কেন সংবিধানে রাখা হয়েছে? ডিপিএসপিকে সংবিধানে রাখা হয়েছে এই জন্যে, 2 নম্বর পয়েন্ট পড়ো, কি বলা হচ্ছে? ডিপিএসপিস আর আইডিয়ালস। ডিপিএসপিগুলো হচ্ছে এক ধরনের আদর্শ। সেই আদর্শ কিসের আদর্শ? হুইচ আর মেন্ট টু বি কেপ্ট ইন মাইন্ড বাই দ্য স্টেট হোয়েন ইট ফর্মুলেটস পলিসিজ অ্যান্ড এনাক্ট লস। যখন রাষ্ট্র বা রাজ্য যখন কোনো আইন প্রণয়ন করবে, যখন কোনো আইন তৈরি করবে বা জনগণের জন্য যখন কোনো পলিসি গ্রহণ করবে, সেই পলিসি গ্রহণ করার সময় তাদেরকে এই ডিপিএসপির আইডিয়ালসগুলোকে, আদর্শগুলোকে মাথায় রেখে আইন প্রণয়ন করতে হবে। কেন? কারণ ডিপিএসপির মাধ্যমে আমরা জনগণের কি সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস প্রদানের ব্যবস্থা করছি, এবং তার সাথে ভারতবর্ষকে একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করার চেষ্টা করব এই ডিপিএসপির মাধ্যমে। আর ইউ গেটিং? বেশ, দেখো, দেয়ার আর ভ্যারিয়াস ডেফিনিশনস অফ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট। দেখো, এই ডিপিএসপির অনেকগুলো ডেফিনিশন রয়েছে, সংজ্ঞা রয়েছে। তার মধ্যে আমি 3টে এখানে লিখে রেখেছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। দেখো, প্রথমটিতে বলা হচ্ছে দে আর অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস, নির্দেশ দেবার যন্ত্র, হুইচ আর এনুমেরেটেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1935 সালের যে ভারত শাসন আইন ব্রিটিশ দ্বারা প্রণীত হয়েছিল, তার মধ্যে যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্টটাই আমরা ডিপিএসপির মধ্যে পাই, জনহিতকর। They seek to establish economic and social democracy in the country. দেশের মধ্যে অর্থনৈতিক এবং সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠা করাটাই হচ্ছে এই ডিপিএসপির মূল লক্ষ্য। ডিপিএসপিস আর আইডিয়ালস হুইচ আর নট লিগালি এনফোর্সেবল বাই দ্য কোর্টস ফর দেয়ার ভায়োলেশন। এই ডিপিএসপিগুলোর ভায়োলেশন যদি কখনো হয়, তাহলে সেইগুলোকে কোর্টের দ্বারা এনফোর্স করা যাবে না। ওকে, বেশ, এবার আমরা আর্টিকেলগুলোকে পরপর দেখতে থাকব যে আমাদের ডিপিএসপি যে আর্টিকেল 36 থেকে শুরু করে 51 পর্যন্ত বর্ণিত হয়েছে, তো এইগুলোর মধ্যে, আর্টিকেলগুলোর মধ্যে কি রয়েছে, এবং আমরা যে আমরা যে ডিপিএসপিগুলোকে যে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি, সোশ্যালিস্ট ক্যাটাগরিতে, গান্ধিয়ান ক্যাটাগরিতে, আর যেটা লিবারেল বা ইন্টেলেকচুয়াল ক্যাটাগরি, সেই 3টে ক্যাটাগরি ধীরে ধীরে দেখব। তো সবার আগে অ্যাকচুয়ালি ডিপিএসপি শুরু হচ্ছে 38 থেকে 51-এর মধ্যে। 38 থেকে 51-এর মধ্যে অ্যাকচুয়াল ডিপিএসপিগুলোকে বর্ণনা করা হয়েছে, কিন্তু তার আগে আর্টিকেল 36 আর আর্টিকেল 37-এর মধ্যে কিছু অন্য জিনিস বর্ণনা করা হয়েছে। কি বর্ণনা করা হয়েছে? দেখো, আর্টিকেল 36-এর মধ্যে বর্ণনা করা হয়েছে, যেমন করে ফান্ডামেন্টাল রাইটস যখন আমরা পড়েছি তখন আমরা দেখেছি যে আর্টিকেল 12-এ রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে একজন নাগরিকের কাছে রাষ্ট্র মানে কি। আমি যেমন একজন নাগরিক, তুমি যে ভিডিও দেখছো তুমি যে একজন নাগরিক, তো তুমি রাষ্ট্র বলতে কাকে বোঝো, সেই সংজ্ঞা আর্টিকেল 12-এর মধ্যে দেওয়া আছে। তো এই আর্টিকেল 36ও সেই 12 নম্বর আর্টিকেলকেই বলার চেষ্টা করছে। কি বলছে? অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল দ্য টার্ম স্টেট ইন পার্ট 4 হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ ইন পার্ট 3 ডিলিং উইথ ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ পার্ট 3 অর্থাৎ 3য় অধ্যায়ে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রাষ্ট্রের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, পার্ট 4-এও সেই সেম সংজ্ঞাই রয়েছে। এই সংজ্ঞায় কি বলা হয়েছে? আমরা স্টেট বলতে বুঝবো লেজিসলেটিভকে বুঝবো, অর্থাৎ যেটা আমাদের লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ, অর্থাৎ লেজিসলেটিভ যে ফাংশন রয়েছে, অর্থাৎ নির্বাচিত জনগণ বা নির্বাচিত নেতা নেতৃত্ব, এমএলএ, এমপি, বিধায়ক, এদেরকে আমরা লেজিসলেটিভ বলছি। এরা রাষ্ট্র। এক্সিকিউটিভ অর্গানস যেগুলো কার্যপালিকা রয়েছে, কার্যপালিকা, সেই কার্যপালিকার বিভিন্ন অর্গানগুলো হচ্ছে, সেটা সেন্ট্রাল হোক বা রাজ্য সরকারের হোক, সেগুলো আমাদের স্টেটের মধ্যে থাকবে। এছাড়াও অল লোকাল অথরিটিস, সমস্ত লোকাল অথরিটিস যেমন গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এগুলো সবই একটা রাষ্ট্রের মধ্যেই পড়বে। অ্যান্ড অল আদার পাবলিক অথরিটিস ইন দ্য কান্ট্রি, এবং দেশের মধ্যে যত ধরনের পাবলিক অথরিটি রয়েছে তারা সবাই রাষ্ট্রের একটা সংজ্ঞার মধ্যে আসলো। অর্থাৎ তোমার বাড়ির
পাশে যদি কোনো সরকারি অফিস থাকে, সেই অফিস থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রপতি ভবন পর্যন্ত হলো এই সবকটাই তোমার কাছে রাষ্ট্রেয়। আর ইউ গেটিং? বেশ, তাহলে আর্টিকেল 36-এ কী বলা হয়েছে? আর্টিকেল 36-এ রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে। এরপর চলে এসো আর্টিকেল 37। আর্টিকেল 37-এ বলা হয়েছে যে এই ডিপিএসপিগুলোকে কিভাবে লাগু করা হবে। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ডিপিএসপি শ্যাল নট বি এনফোর্সেবল বাই এনি কোর্ট। এই ডিপিএসপিগুলোকে কোনো কোর্ট দ্বারা এনফোর্স করা যাবে না, বাট the principles therein laid down are nevertheless fundamental in the governance of the country, and it shall be the duty of the state to apply these principles in making laws. বরঞ্চ সরকারকে মনে রাখতে হবে তারা যখন কোনো আইন প্রণয়ন করছে, সেই আইন প্রণয়ন করার সময় এই ডিপিএসপিগুলোকে তাদের মাথায় রাখতে হবে, সেই ডিপিএসপিগুলোর নিয়ম নীতি মেনে তাদেরকে আইন প্রণয়ন করতে হবে, যাতে করে দেশের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমতা তৈরি হয়। ওকে, তাহলে আর্টিকেল 37-এর মধ্যে ডিপিএসপিকে কিভাবে লাগু করা হবে সেই বিষয়ে বর্ণনা করা হলো। আর ইউ গেটিং? বেশ, এবার চলে এসো আমরা দেখে নিই সোশ্যালিস্ট ডিপিএসপিস। তো সোশ্যালিস্ট ডিপিএসপির মধ্যে আমরা সবার প্রথমে পাবো আর্টিকেল 38। আর্টিকেল 38-এ কী বলা হচ্ছে? The state shall strive to promote the welfare of the people by securing and protecting a social order, by ensuring social, economic and political justice, and by minimizing inequalities in income, status, facilities and opportunities. অর্থাৎ আর্টিকেল 38 বলছে রাষ্ট্র সবসময় চেষ্টা করবে জনগণের ওয়েলফেয়ার করার জন্যে, জনগণের উন্নতি করার জন্যে, সিকিউরিং, এটি সিকিউর করতে হবে, প্রোটেক্ট করতে হবে, কি তার সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল জাস্টিসকে সিকিউর করতে হবে, নিশ্চিত করতে হবে, এবং দেশের মধ্যে যে ইনইকুয়ালিটিস রয়েছে সেইগুলোকে মিনিমাইজ করতে হবে, সেগুলোকে কমাতে হবে। ইনকামের দিক থেকে ইনইকুয়ালিটিকে কমাতে হবে, স্ট্যাটাস, মর্যাদার দিক থেকে ইনইকুয়ালিটিকে কমাতে হবে, ফ্যাসিলিটিস, সুবিধা ভোগের যে ইনইকুয়ালিটি রয়েছে, অসাম্য রয়েছে, সেখান থেকে সেটাকে কমাতে হবে, এবং বিভিন্ন যে সুযোগ সুবিধা ভোগ সেটার যে মধ্যে যে ইনইকুয়ালিটি রয়েছে সেগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। এটা আর্টিকেল 38 বলছে, এবং এই পুরো কনসেপ্টটাই দেখো সোশ্যালিস্ট একটা চিন্তাভাবনা। বেশ, আর্টিকেল 39 কি বলছে? আর্টিকেল 39 বলছে দ্য স্টেট শ্যাল ইন পার্টিকুলার ডাইরেক্ট ইটস পলিসিজ টুয়ার্ডস সিকিউরিং। অর্থাৎ স্টেট এই নিচের যে 5-6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টকে সিকিউর করার চেষ্টা করবে। কি কি সেই 6টা পয়েন্ট? 1 নম্বরে বলা হচ্ছে রাইট টু অ্যান অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড টু অল দ্য সিটিজেন্স। দেশের প্রত্যেকটা জনগণকে অ্যাডিকুয়েট মিনস দিতে হবে লাইভলিহুড করার জন্য, অর্থাৎ জীবন ধারণের জন্যে, বেঁচে থাকার জন্যে একটা যথেষ্ট একটা উপায় তৈরি করে দিতে হবে, সেই অধিকার জনগণকে দিতে হবে। 2 নম্বরে কী বলা হচ্ছে? দ্য ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অফ ম্যাটেরিয়াল রিসোর্সেস শ্যাল বি অর্গানাইজড ইন আ ম্যানার টু সার্ভ দ্য কমন গুড। যেটা কিনা আমাদের মানে ম্যাটেরিয়াল যে রিসোর্স রয়েছে, বস্তু জগতের যে ভোগ সম্পদ, সেগুলোর যে ওনারশিপ বা সেগুলোর যে কন্ট্রোল, মালিকানা বা তার যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণগুলোকে এমনভাবে করতে হবে যাতে করে সমাজের সার্বিক উন্নয়ন ঘটে। আর ইউ গেটিং? 3 নম্বরে বলা হচ্ছে দ্য স্টেট শ্যাল অ্যাভয়েড কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ইন আ ফিউ হ্যান্ডস। স্টেটকে সবসময় অ্যাভয়েড করতে হবে ওয়েলথের কনসেন্ট্রেশন, মানে সম্পদ যেন গুটি কয়েক মানুষের হাতে না থাকে। মনে করো দেশের মধ্যে বৃহত্তর একটা জনগোষ্ঠী রয়েছে, তাদের কাছে অল্প পরিমাণ ধন সম্পদ, আর সামান্য কয়েকজন আছে তাদের মধ্যে বেশি পরিমাণ ধন সম্পদ। অর্থাৎ যে বড়লোক আর গরিব লোকের মধ্যে যে ভেদাভেদ, সেই ভেদাভেদটাকে কমাতে হবে কিভাবে? অ্যাভয়েডিং কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ইন আ ফিউ হ্যান্ডস। বেশ, 4 নম্বরে কি বলা হচ্ছে? ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর বোথ মেন অ্যান্ড ওমেন। উভয় পুরুষ এবং স্ত্রীর জন্যে ইকুয়াল ওয়ার্কের জন্যে ইকুয়াল পের ব্যবস্থা করতে হবে, যতটুকুন কাজ ততটুকুন পেমেন্ট। ওকে, এবং সেটা ছেলে হোক বা মেয়ে, কোনো ক্লাসিফিকেশন চলবে না। গেট। তারপর
দ্য প্রোটেকশন অফ দ্য স্ট্রেংথ অ্যান্ড হেলথ অফ দ্য ওয়ার্কার্স। তাহলে ওয়ার্কারদের হেলথ এবং স্ট্রেংথের প্রোটেকশন দিতে হবে। চাইল্ডহুড অ্যান্ড ইউথ শ্যাল নট বি এক্সপ্লয়েটেড, এটা দেখতে হবে কোনো মানুষের যুবাবস্থা বা বাল্যাবস্থা যাতে এক্সপ্লয়েট না হয়ে যায়। এটা কি, কোনো একটা শিশু তার যে শৈশব, সেই শৈশবটা যেন তার শৈশবের মতো করেই কাটে। একজন বড়লোকের বাড়ির শিশুর যেমন শৈশব কাটছে, একটা গরিবের বাড়ির শিশুর শৈশবকে একইভাবে কাটানো উচিত। এই কথাটি এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তির শৈশব বা তার যৌবন যেন এক্সপ্লয়েট না হয়। আর ইউ গেটিং? তারপর দেখো আর্টিকেল 41। আর্টিকেল 41ও কিন্তু সোশ্যালিস্টের মধ্যে এগুলো আমরা আলোচনা করছি। তাহলে আর্টিকেল 41 কি করবে? টু সিকিউর দ্য রাইট টু ওয়ার্ক, টু এডুকেশন, টু পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন কেস অফ আনএমপ্লয়মেন্ট, ওল্ড এজ, সিকনেস অ্যান্ড ডিসেবিলিটি। অর্থাৎ সরকারকে এটা এনশিওর করতে হবে যে মানুষের আনএমপ্লয়মেন্টের অবস্থায়, মানে কোনো মানুষ বেকার রয়েছে সেই অবস্থায়, কোনো মানুষ বুড়ো হয়ে গেছে সেই অবস্থায়, কোনো মানুষ অসুস্থ হয়েছে সেই অবস্থায়, কোনো মানুষের ডিসেবিলিটি রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, সেই অবস্থায় তাকে কাজ করার সুযোগ দিতে হবে, তার শিক্ষা গ্রহণের অধিকার দিতে হবে, তাকে পাবলিক অ্যাসিস্ট্যান্স দিতে হবে। পাবলিক অ্যাসিস্ট্যান্স মানে সরকারি সহযোগিতা প্রদান করতে হবে। আর্টিকেল 42 কি বলছে? আর্টিকেল 42 বলছে দ্য স্টেট শ্যাল মেক প্রভিশনস ফর সিকিউরিং জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশনস ফর ওয়ার্ক অ্যান্ড ফর ম্যাটারনিটি রিলিফ। স্টেটকে সিকিউর করতে হবে, তার জন্য প্রভিশন তৈরি করতে হবে। আর ইউ গেটিং? যে ওয়ার্কারদের মানবিক মানবিক স্থান তৈরি করে দিতে হবে কাজের জন্যে, হ্যাঁ, এবং তাদেরকে ম্যাটারনিটি রিলিফ অর্থাৎ মহিলাদেরকে ম্যাটারনিটি রিলিফ দিতে হবে। অর্থাৎ দেখবে যারা চাকরি করেন যে সমস্ত মহিলারা, তাদের যখন সন্ততি হওয়ার সময় আসে তখন তারা একটা ম্যাটারনিটি লিভ পায়, অর্থাৎ কয়েকটা মাসের ছুটি পায় তার মাতৃত্বকাল কাটানোর জন্যে। আর ইউ গেটিং? সো সেই রিলিফটা দিতে হবে, এটা আর্টিকেল 42 বলছে। আর্টিকেল 43-তে কী বলা হচ্ছে? দ্য স্টেট শ্যাল এন্ডিভার টু সিকিউর টু অল ওয়ার্কার্স আ লিভিং ওয়েজ অ্যান্ড আ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ। অর্থাৎ বুঝতেই পারছো যে সমস্ত ওয়ার্কার্সগুলোকে তাদের লিভিং যে ওয়েজ অ্যান্ড ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ মানে সুনিশ্চিত করতে হবে। আর্টিকেল 43 এ কি বলছে? দ্য স্টেট শ্যাল টেক স্টেপস টু সিকিউর দ্য পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ। যে ইন্ডাস্ট্রিতে যে ম্যানেজমেন্টগুলো থাকে, বিভিন্ন শিল্পস্থানে যে ম্যানেজমেন্ট কমিটি থাকে, সেখানে শ্রমিকদের সুযোগ করে দিতে হবে। অর্থাৎ যেটাকে না আমাদের বিভিন্ন কলকারখানার গেলে আমরা দেখি না শ্রমিক অ্যাসোসিয়েশন থাকে, সেই সুযোগের কথা এখানে বলা হচ্ছে। আর্টিকেল 47-এ কি বলা হচ্ছে? টু রেজ দ্য লেভেল অফ নিউট্রিশনের লেভেলটাকে রেজ করতে হবে, মানে পুষ্টি, যাতে অপুষ্টিতে কেউ না ভোগে সেই ব্যাপারটা রাষ্ট্রকে দেখতে হবে। অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ পিপল অ্যান্ড টু ইমপ্রুভ পাবলিক হেলথ। অর্থাৎ মানুষের জীবন ধারণটা যাতে মান উন্নয়ন হয় এবং স্বাস্থ্যের যাতে উন্নতি হয় সেদিকে নজর রাখতে হবে। সো এতক্ষণ আমরা যতগুলো পড়লাম সবকটাই কিন্তু সোশ্যালিস্ট চিন্তাভাবনা। আর ওয়েটিং বেশ, এবার চলে এসো গান্ধিয়ান ডিপিএসপিস, অর্থাৎ গান্ধীজির ফিলসফি থেকে এই ডিপিএসপিগুলো এসেছে বলে ধারণা করা হচ্ছে। আর্টিকেল 40 কি বলা হচ্ছে? দ্য স্টেট শ্যাল টেক স্টেপস টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েতস অ্যাজ ইউনিটস অফ সেলফ গভর্নমেন্ট। তাহলে পঞ্চায়েত তৈরি করতে হবে বা পঞ্চায়েতি শাসন ব্যবস্থার ওপরে জোর দিতে হবে, হ্যাঁ, সেলফ গভর্নমেন্টকে মানে শক্তিশালী করার জন্যে। ঠিক আছে, আচ্ছা, মানে স্থানীয় শাসনকে প্রতিষ্ঠা করার জন্যে ভিলেজ পঞ্চায়েত গঠন করতে হবে এবং সেগুলো দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর্টিকেল 43 কি বলছে? দ্য স্টেট শ্যাল এন্ডিভার টু প্রমোট কটেজ ইন্ডাস্ট্রিজ। রাষ্ট্রকে এটা চেষ্টা করতে হবে যাতে কুটির শিল্প, কটেজ ইন্ডাস্ট্রি মানে কুটির শিল্প যাতে গড়ে ওঠে সেটাকে প্রমোট করার চেষ্টা করতে হবে অন অ্যান ইন্ডিভিজুয়াল আর কোঅপারেটিভ বেসিস। সেটা ইন রুরাল এরিয়াস, গ্রামের দিকে ব্যক্তিগতভাবে বা কোনো একটা কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে যাতে কুটির শিল্প গড়ে ওঠে সেদিকে নজর দিতে হবে। তারপর আর্টিকেল 43 বি কি বলছে? টু প্রমোট ভলেন্টারি ফরমেশন।
autonomous functioning and democratic control and professional management of cooperative societies। সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কোঅপারেটিভ সোসাইটি তৈরি করতে হবে যারা ব্যক্তির প্রফেশনাল ম্যানেজমেন্টের দিক দেখবে, মানে অটোনমাস ফাংশনিং তারা করবে, ভলেন্টারি ফরমেশন করবে, এগুলোকে দেখতে হবে, অর্থাৎ কোঅপারেটিভ সোসাইটি প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। আর্টিকেল 46 কি বলা হচ্ছে, দ্য স্টেট শ্যাল প্রমোট এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্টস অফ দ্য উইকার সেকশনস, মানে স্টেটকে এটা প্রমোট করতে হবে। কি প্রমোট করতে হবে? এডুকেশনাল দিক থেকে এবং ইকোনমিক ইন্টারেস্টের দিক থেকে। কাদের মধ্যে? সমাজে যারা উইকার সেকশনের মধ্যে রয়েছে, যেমন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এবং আদার যে উইকার সেকশন রয়েছে তাদের মধ্যে শিক্ষা এবং অর্থনৈতিক ইন্টারেস্টকে প্রমোট করতে হবে। রিডিং বেশ। আর্টিকেল 47-এ কি বলা হচ্ছে, দ্য স্টেট শ্যাল টেক স্টেপস টু ইমপ্রুভ the public health, are you getting, and prohibit consumption of intoxicating drinks and drugs that are injurious to health। রাষ্ট্রকে এটা দেখতে হবে এবং নিষেধাজ্ঞা জারি করতে হবে পাবলিক হেলথটাকে ইমপ্রুভ করার সাথে সাথে যে ইনটক্সিকেটিং ড্রিঙ্কস, যেমন মাদক, সেই মাদক যাতে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো যাতে মানুষ কনজাম্পশন না করে তার দিকে নজর রাখতে হবে। আর্টিকেল 48 কি বলছে, টু প্রোহিবিট দ্য স্লটার অফ cows and other milch and draught cattle and to improve their breeds, এবং গো হত্যা বা গোহত্যা সহ যে গবাদি পশু হত্যা সেইগুলোকে নিষিদ্ধ করতে হবে, বন্ধ করতে হবে, এবং যে ক্যাটল গবাদি পশু রয়েছে তাদের যে ব্রিড সেই ব্রিডগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। আর ওকে বেশ, তাহলে এই ছিল গান্ধিয়ান ডিপিএসপি। এবার আমরা দেখে নেব যে লিবারেল বা ইন্টেলেকচুয়াল ডিপিএসপির মধ্যে কি কি রয়েছে। আর্টিকেল 44, দ্য স্টেট শ্যাল এন্ডিভার টু সিকিউর ফর দ্য সিটিজেন আ ইউনিফর্ম সিভিল কোড থ্রু দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। সমগ্র ভারত জুড়ে একটা ইউনিফর্ম সিভিল কোড প্রতিষ্ঠা করতে হবে। ইউনিফর্ম সিভিল কোড বলতে কি? ইউনিফর্ম সিভিল কোড বলতে সেখানে প্রত্যেকটা নাগরিকের জন্য সমান আইন, সমান কানুন থাকবে। অর্থাৎ হিন্দুদের জন্য এক ধরনের আইন, মুসলমানদের জন্য এক ধরনের আইন, খ্রিস্টিয়ানদের জন্য এক ধরনের আইন, এগুলো করলে হবে না। সমগ্র দেশের মধ্যে একটা ইউনিফর্ম অর্থাৎ একই রকমের সিভিল কোড অ্যান্ড রেগুলেশনস লাগু করতে হবে, এই প্রচেষ্টা করতে হবে। রিডিং এবং এই তোমরা জানো ইউনিফর্ম সিভিল কোড দেশে লাগু হওয়া নিয়ে অনেকটা মতবিরোধ তৈরি হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে বর্তমান শাসক দলের মধ্যে, ঠিক? বেশ। আর্টিকেল 45, to provide early childhood care and education for all children until they complete the age of 6 years। বলছে 6 বছর যতক্ষণ না কমপ্লিট হচ্ছে কোনো শিশুর ততদিন পর্যন্ত তাকে এলিমেন্টারি যে এডুকেশন সেগুলো রাজ্যকে প্রোভাইড করতে হবে। রিডিং আর্টিকেল 48-এ কি বলা হচ্ছে, টু অর্গানাইজ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি অন মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক লাইন্স। অর্থাৎ কৃষি এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি মানে যে পশুপালন, অ্যানিম্যাল হাজবেন্ডারি বলতে পশুপালন, কৃষি এবং পশুপালনের দিক থেকে মডার্ন আর সায়েন্টিফিক ওয়েতে মানে সিস্টেম তৈরি করে দিতে হবে। আর্টিকেল 48-এর এ এখানে কি বলা হচ্ছে, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টু সেফগার্ড দ্য ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ অফ দ্য কান্ট্রি। টু প্রোটেক্ট করতে হবে কি, এনভায়রনমেন্টকে ইমপ্রুভ করতে হবে, ফরেস্টগুলোকে সেফগার্ড দিতে হবে এবং ওয়াইল্ড লাইফগুলোকে সতেজ রাখতে হবে। মানে ওয়াইল্ড লাইফ যেগুলো রয়েছে, বন্য যে প্রাণীদের যে বাসস্থান স্যাংচুয়ারি যেগুলো রয়েছে সেগুলোকে নিরাপদে রাখতে হবে। বন্য জীবনকে যাতে ধ্বংস না হয় বন্য জীবন, সেটাকে মাথায় রাখতে হবে। আর্টিকেল 49, the state shall protect every monument or place of artistic or historic interest। ঐতিহাসিক যে সমস্ত জায়গা রয়েছে বা নান্দনিক যে সমস্ত স্থান বা মনুমেন্ট দেশের মধ্যে রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করতে হবে। রিডিং আর্টিকেল 50 থেকেই বলা হচ্ছে, দ্য স্টেট শ্যাল টেক স্টেপস টু সেপারেট জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ইন দ্য পাবলিক সার্ভিসেস অফ দ্য স্টেট। স্টেটের যে পাবলিক সার্ভিস রয়েছে, জনসেবা রয়েছে, জনগণের যে সেবা, সেখানে জুডিশিয়ারি আর এক্সিকিউটিভকে সেপারেট করতে হবে যাতে দুটোর মধ্যে সংঘাত তৈরি না হয়। ওকে। আর্টিকেল 51, ইট ডিক্লেয়ার্স দ্যাট to establish international peace and security the state shall endeavor to।
অর্থাৎ আর্টিকেল 51-এ বলা হচ্ছে যে রাষ্ট্রকে সর্বদা এটা নিয়ন্ত্রণ করতে হবে যে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে সুরক্ষিত থাকে। এর জন্যে 3 ধরনের অ্যাক্টিভিটি গ্রহণ করতে হবে। কি? নাম্বার 1, মেইনটেইন জাস্ট অ্যান্ড অনারেবল রিলেশনস উইথ দ্য নেশনস, বিভিন্ন দেশের সঙ্গে ন্যায়পূর্ণ এবং সম্মানজনক সম্পর্ক তৈরি করতে হবে। ফস্টার রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল ল অ্যান্ড ট্রিটি অব্লিগেশনস, এবং আন্তর্জাতিক যে আইন কানুন রয়েছে সেগুলির প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। এনকারেজ সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপিউটস বাই আরবিট্রেশন, এবং বিভিন্ন তোমার আলাপ আলোচনার মাধ্যমে যে বৈদেশিক যে ইন্টারন্যাশনাল যে ডিসপিউট সেগুলোকে মীমাংসা করার চেষ্টা করতে হবে। ওকে, বেশ। এবার চলে এসো কিছু নিউ ডিপিএসপি আমরা এখানে দেখব। যে নিউ ডিপিএসপিগুলো ভারতের সংবিধানে আনা হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 1976 সালে যে 42তম সংবিধান সংশোধন হয়েছিল তার মাধ্যমে ভারতের সংবিধানে ডিপিএসপির মধ্যে কিছু নতুন ডিপিএসপিকে আনা হয়েছে। সেই নতুন ডিপিএসপিগুলো আর্টিকেল 39, এটাতে কি বলা হচ্ছে? টু সিকিউর অপরচুনিটিস ফর দ্য হেলথ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, বাচ্চাদের হেলদি ডেভেলপমেন্ট দিতে হবে, সেই সুযোগ নিশ্চিত করতে হবে। 39A-তে বলা হচ্ছে টু প্রমোট জুডিশিয়াল জাস্টিস, টু প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগাল এড টু দ্য পুয়ার, মানে ইকুয়াল জাস্টিস দেওয়ার জন্যে যারা গরিব সেই গরিবদেরকে লিগাল এড দিতে হবে। ধরো একজন বড় লোকের সঙ্গে একজন গরিব লোকের মামলা হলো আদালতে, সো যে বড় লোক সে দামি দামি উকিল ধরে সে তার নিজের কাজটা করে নিল, কিন্তু একজন গরিবের তো সেই বড় লোকের মতন উকিল ধরার পয়সা নেই অত, তাহলে সেই গরিবে তো আর কেস জিততেই পারবে না আদালতে। তাই এই 39 এর মাধ্যমে বলা হলো যে সরকার সেই গরিব লোককে উকিল প্রোভাইড করবে, অর্থাৎ লিগাল এইড প্রোভাইড করবে। রিভিনিং, বেশ। আর্টিকেল 43A-তে কি বলা হচ্ছে? To take steps to secure the participation of workers in the management of the industries, অলরেডি এটা আমরা আলোচনা করে এসেছি, মানে আগের যে আলোচনাগুলোর মধ্যে এই আর্টিকেলগুলো কিন্তু ছিল। তাহলে এই আর্টিকেলগুলো হচ্ছে নিউ ডিপিএসপি, কখনো প্রশ্ন করলে করতেও পারে, যেগুলো নতুন করে ইনসার্ট করা হয়েছে ডিপিএসপির মধ্যে এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আর ওয়েটিং, বেশ। এবার ডিপিএসপি সম্পর্কে কিছু রিমেম্বারিং ফ্যাক্টস দেখো। আজকের এই ভিডিওতে ডিপিএসপি সম্পর্কে ডিটেলস আলোচনা আমি করছি, অর্থাৎ এই ভিডিওটি কমপ্লিটলি দেখার পর তোমাদের ডিপিএসপি নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, এটুকুন আমি নিশ্চিত। ওকে, তো এইখানে এই যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই অ্যামেন্ডমেন্টের কথাগুলো এখানে স্পষ্ট বলা হয়েছে, তোমরা এটাকে নোট হিসাবে লিখে নেবে এবং পড়েও নিতে পারো। আমি হালকা বলে দিচ্ছি। A new DPSP under Article 38 was added by the 44th Amendment Act of 1978, which requires the state to minimize inequalities in income, status, facilities and opportunities. এটা আমরা অলরেডি আলোচনা করেছি। এটা 38 আর্টিকেলের মধ্যে আনা হয়েছে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। The 86th Amendment Act of 2002 changed the subject matter of Article 45. আর্টিকেল 45 এর মধ্যে যে সাবজেক্ট ম্যাটার ছিল সেটাকে চেঞ্জ করে দিয়েছে, অ্যান্ড মেড এলিমেন্টারি এডুকেশন আ ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 21A। দেখো আর্টিকেল 21 এর মধ্যে যেটা ছিল শিক্ষার অধিকার, সেই শিক্ষার অধিকার যেটা আগে কিনা 45-এর মধ্যে ছিল, ডিপিএসপির মধ্যে ছিল যেটা, সেটাকে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ 21 এর মধ্যে আনা হয়েছে শিক্ষার অধিকারকে, ফান্ডামেন্টাল রাইটসকে মধ্যে আনা হয়েছে শিক্ষার অধিকারকে। ওকে, সরি। দ্য অ্যামেন্ডেড ডাইরেক্টিভ requires the state to provide early childhood care and education for all children until they complete the age of 14 years. সো সেখানে ডিপিএসপি আনা হয়েছে যে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে এটা প্রোভাইড করতে হবে যে সে যাতে শিক্ষাটা অন্তত গ্রহণ করতে পারে, ফ্রি শিক্ষা। ওকে, আর নিউ ডিপিএসপি আন্ডার আর্টিকেল 43B was added by 97th Amendment Act of 2011 relating to cooperative societies. Already we have read. It requires the state to promote voluntary formation, autonomous functioning, democratic control and professional management, cooperative societies. Already we have read.
The Indian Constitution under Article 37 makes it clear that DPSPs are fundamental in the governance of the country, and it shall be the duty of state to apply these principles in making laws. যখন আইন প্রণয়ন করবে কোনো সরকার, তখন এই ডিপিএসপিকে তাদের মাথায় রেখে আইন প্রণয়ন করতে হবে। ওকে, তাহলে ডিপিএসপি মূল ধারণা হচ্ছে সামাজিক বৈষম্যতাকে দূর করে সামাজিক ন্যায় প্রতিষ্ঠাই হচ্ছে ডিপিএসপির মূল লক্ষ্য, এবং ভারতবর্ষকে একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করাটা ডিপিএসপির মূল লক্ষ্য। ওকে, বেশ। এবার ডিপিএসপি সম্পর্কে কিছু ক্রিটিসিজমও রয়েছে। কি ডিপিএসপি সম্পর্কে যারা ক্রিটিসিজম করছেন তারা বলছেন যে ইট হ্যাজ নো লিগ্যাল ফোর্স। ডিপিএসপির তো কোনো লিগ্যাল ফোর্স নেই, কথাটা তো সত্যি, কারণ ডিপিএসপি আমরা দেখেছি এটা কি, এটা হচ্ছে নন জাস্টিসিয়েবল, দেখেছি না? তো নন জাস্টিসিয়েবল মানে কি? নন জাস্টিসিয়েবল মানে যেটাকে তুমি কোর্টে গিয়ে এর কোনো সুরাহা করতে পারবে না। যদি তোমার কোনো ডিপিএসপি খরচ হয়, মানে খরচ বলছি খর্ব হয়, তাহলে তুমি কোনো আদালতে গিয়ে সেটাকে তুমি রেমেডি পাবে না, সেটাকে তুমি ফিরে পাবে না। সো এর জন্য বলা হচ্ছে যে এর কোনো লিগ্যাল ফোর্স নেই। আবার কি বলা হচ্ছে, ইট ইজ ইললজিক্যালি অ্যারেঞ্জড। এটার যে অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এই যে আমরা আর্টিকেলগুলো পড়লাম একটার পর অন্য একটা, আর পর আরেকটা, এটা আরেকটা, মানে কোনো লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট এখানের মধ্যে নেই, তাই ইললজিক্যালি অ্যারেঞ্জড। আর উইডিং আরও কি বলা হচ্ছে, ইট ইজ কনজারভেটিভ ইন নেচার। এটা নেচার প্রকৃতি, ডিপিএসপির যে প্রকৃতি সেটা একটু কনজারভেটিভ, কেমন একটা সংরক্ষণশীল একটা ব্যাপার স্যাপারের মধ্যে রয়েছে। ঠিক, ইট মে প্রডিউস কনস্টিটিউশনাল কনফ্লিক্ট বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। এবং এই ডিপিএসপি সেন্টার আর স্টেটের মধ্যে বিভিন্ন সময় কনফ্লিক্টের সৃষ্টি করে, দ্বন্দ্বের সৃষ্টি করে ফেলে। আর গেটিং? বেশ, এবার চলে এসো যেটা মূল জানা আমাদের দরকার, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এফআরস মানে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপিস। তো ফান্ডামেন্টাল রাইটস আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে তফাৎটা কি, ডিফারেন্সটা কি? প্রথমেই দেখো, আনলাইক দ্য ফান্ডামেন্টাল রাইটস, দ্য স্কোপ অফ ডিপিএসপি ইজ লিমিটলেস। দেখো, ফান্ডামেন্টাল রাইটের একটা লিমিট রয়েছে, তুমি এই লিমিটের মধ্যে এটা করতে পারবে, এটা করতে পারবে না, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে না, এমন একটা লিমিটেশন ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রয়েছে। কিন্তু ডিপিএসপির কাজ করার জায়গাটা লিমিটলেস, এর কোনো বাধ্যবাধকতা নেই। এইটাকে করতে হবে তোমার দেশটাকে ওয়েলফেয়ারের জন্যে, সামাজিক শ্রেণী সাম্যতা তৈরি করার জন্যে। অ্যান্ড ইট প্রোটেক্টস দ্য রাইটস অফ আ সিটিজেন অ্যান্ড ওয়ার্ক অ্যাট আ ম্যাক্রো লেভেল। এটা একটা ম্যাক্রো লেভেলে কাজ করবে, এটা তার যে অধিকার, জনগণের অধিকার সংরক্ষণে কাজ করবে এই ডিপিএসপি। রিভিডিং, তারপর বলা হচ্ছে ডিপিএসপি কনসিস্টস অফ অল দ্য আইডিয়ালস হুইচ দ্য স্টেট শুড ফলো and keep in mind while formulating policies and enacting laws for the country. এই ডিপিএসপিগুলো এক ধরনের আদর্শ, যে আদর্শকে কোনো একটা রাজ্য বা রাষ্ট্রকে ফলো করতে হবে, এবং তারা যখন কোনো আইন প্রণয়ন করবে বা তারা যখন দেশের স্বার্থে কোনো পলিসি গ্রহণ করবে, তখন তাদের এই ডিপিএসপিকে মাথায় রাখতে হবে। বেশ, directive principles are affirmative directions. On the other hand, fundamental rights are negative and prohibitive in nature because they put limitations on the state. Are you getting? দেখো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল হচ্ছে একটা অ্যাফার্মেটিভ কনসেপ্ট, মানে হ্যাঁ বোধক কনসেপ্ট। ডিপিএসপির মধ্যে কোনো না না নেই, মানে তোমাকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। ডিপিএসপি এতক্ষণ যে আমরা পড়ে আসলাম সবকটা আর্টিকেল, কোথাও কি তোমায় বলা হয়েছে তুমি এটা করতে পারবে না, তুমি এটা করতে পারবে না, এমনটা কোথাও না নেই। মানে অ্যাফার্মেটিভ, হ্যাঁ তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা করতে হবে, মানে অ্যাফার্মেটিভ একটা ডাইরেকশনস। কিন্তু অন্যদিকে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে নেগেটিভ এবং প্রহিবিটিভ। স্টেটের উপরে লিমিটেশন লাগানো হচ্ছে, যে স্টেট তুমি তোমার জনগণের প্রতি এটা করতে পারবে না, তুমি এইটা করতে পারবে না, এটাই নিষেধাজ্ঞা থাকবে, ওটা ওই করতে পারবে না। আর রিডিং, তাহলে ডিপিএসপি একটা অ্যাফার্মেটিভ কনসেপ্ট আর ফান্ডামেন্টাল রাইটস একটা নেগেটিভ কনসেপ্ট। বেশ, ডিপিএসপি ইজ নট এনফোর্সেবল বাই ল, সো ইট ইজ নন জাস্টিসেবল। ডিপিএসপি লয়ের দ্বারা এনফোর্স করা যায় না, অর্থাৎ কোনো কোর্ট ডিপিএসপিকে এনফোর্স করতে পারে না, তাই এটি নন জাস্টিসেবল। অন দ্য আদার হ্যান্ড, ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসেবল and it is enforceable by courts বা by law.
তোমার ফান্ডামেন্টাল রাইটস খর্ব হলে তুমি আইনের শাসন বা কোর্ট থেকে, আদালত থেকে সেগুলোকে তুমি রেমিডি পাবে, বাট ডিপিএসপির ক্ষেত্রে তা সম্ভব নয়। It is important to note that DPSP and fundamental rights go hand in hand. এটা মনে রাখতে হবে, ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটস একে অপরের পরিপূরক। ঠিক, ডিপিএসপি ইজ নট সাবঅর্ডিনেট টু ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের সাবঅর্ডিনেটে নেই। ঠিক, বাট দিজ আর কমপ্লিমেন্টারি টু ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু এগুলো ফান্ডামেন্টাল রাইটসের কমপ্লিমেন্টারি, একে অপরের পরিপূরক। ঠিক, বেশ, এবার আসো সাম আদার ডাইরেক্টিভস ইন আদার পার্টস অফ দ্য কনস্টিটিউশন। তাহলে আমাদের পার্ট 4 কনস্টিটিউশনের সেখানেই ডাইরেক্টিভ প্রিন্সিপালস কিছু রয়েছে। এছাড়াও ভারতের সংবিধানের 3টি আর্টিকেল রয়েছে, যে 3টি আর্টিকেলটাকে আমরা বলতে পারি যে এগুলো ডাইরেক্টিভস অফ স্টেট পলিসি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এইখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে যে পার্ট 4 ছাড়াও আর কোথায় কোথায় বা আর কোন কোন আর্টিকেলের মাধ্যমে তোমাকে ডিপিএসপির কনসেপ্ট দেওয়া হয়েছে সংবিধানে। প্রশ্নটা বোঝা গেল কি? প্রশ্নটা হচ্ছে, দেখো, ডিপিএসপি তোমাদের কনস্টিটিউশনে রয়েছে যেটা, সেটা হচ্ছে আর্টিকেল 36 to 51, স্পষ্ট বলতে গেলে 38 থেকে 51 মধ্যে রয়েছে। ঠিক, তো প্রশ্ন এমন হতে পারে যে এই 36 বা 36 থেকে 51 মধ্যে ছাড়াও এই সংবিধানের আর কোন কোন জায়গায় ডিপিএসপির কথা বলা হয়েছে। দ্যাট ইজ আর্টিকেল 350A, আর্টিকেল 351 অ্যান্ড আর্টিকেল 335। ওকে, আর্টিকেল 350 এতে কি বলা হচ্ছে? দিস আর্টিকেল সেজ that the state to provide adequate facilities for instruction in mother tongue at primary school level to children from linguistic minority group, যে সমস্ত ভাষাভাষীর দিক থেকে যারা মাইনরিটি, যেমন যারা মুন্ডা কমিউনিটি থেকে বিলং করে বা সাঁওতাল যারা রয়েছে তাদের কমিউনিটি থেকে যারা বিলং করে, যে এই সমস্ত যে আদি যে বাসিন্দা রয়েছে, যেমন পার্সিদের কথা বলতে পারি, যেমন ক্রিশ্চিয়ানদের কথাই ধরো বলতে পারি, সে যে যারা মাইনরিটি লিঙ্গুইস্টিক গ্রুপ থেকে মাইনরিটি, কিন্তু আমি ধর্মের দিক থেকে বলছি না, লিঙ্গুইস্টিক দিক থেকে, ভাষার দিক থেকে যারা মাইনরিটি, তাদের ক্ষেত্রে তাদের বাচ্চাদের প্রাইমারি লেভেল পর্যন্ত মাদার টাং, তাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষায় পড়াশুনো করার যথেষ্ট সুযোগ তৈরি করে দিতে হবে। এটা আর্টিকেল 350 বলা হচ্ছে। আর্টিকেল 351 বলা হচ্ছে, দিস আর্টিকেল সেজ দ্যাট দ্য ইউনিয়ন টু প্রমোট দ্য স্প্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিন্দি টু এনেবল ইট to become the medium of expression of all the parts of the composite culture of India। ভারতবর্ষের যে একটা যুগ্ম সংস্কৃতি রয়েছে বা যৌগিক সংস্কৃতি যেটা ভারতবর্ষের রয়েছে, কারণ ভারতবর্ষের সংস্কৃতি অনেকটা ভ্যারিয়েন্ট, বিভিন্ন সংস্কৃতির মিশ্রণেই ভারতবর্ষ। তা সেই ভারতবর্ষের যে কম্পোজিট কালচার, সেই কম্পোজিট কালচারের মধ্যে হিন্দি ভাষাটাকে ছড়িয়ে দিতে হবে, যাতে করে আমাদের দেশের মধ্যে একটি ঐক্য তৈরি হয়। আর ইউ গেটিং? দেখো, বাংলাদেশ আজকে যে দেশটাকে আমরা দেখছি, এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু ভাষার ভিত্তিতে। আর ইউ গেটিং? অর্থাৎ তাহলে ভাবতে পারো যে একটা জনগোষ্ঠী, তারা তাদের ভাষাটাকে এমন ভালোবাসে যে সেই ভাষার জন্যে মানুষ জীবন দিয়েছে, যার কারণেই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালিত হয়। তাহলে ভাবতে পারো যে নিজের ভাষার জন্যে মানুষ তার জীবন দিয়ে দিচ্ছে, তাহলে সেই ভাষাটা একটা জাতিকে একত্রীকরণ হতে বা একসাথে থাকতে বিশেষভাবে সহযোগিতা করে। যেমন কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেল, সেখানে তোমরা দেখতে পেরেছো যে ভারতীয় জনতা পার্টি থেকে যে সমস্ত হিন্দিভাষী নেতারা পশ্চিমবঙ্গে এসেছিল ভোট প্রচার করতে, পশ্চিমবঙ্গের যে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস, তাদের নেতারা কিন্তু তাদের বহিরাগত বলেছিল। তার কারণ
কারণ তারা বাংলা বলতে জানে না, তারা হিন্দি ভাষায় কথা বলে। তাই এই যে ব্যাপারটা, হিন্দি ভাষায় কথা বলা মানে সে বহিরাগত হয়ে গেল বাংলায় কারো কারো চোখে। যদিও ঘটনাগুলো রাজনৈতিক, তবুও এই জিনিসগুলো এসে যায়। তাই এই আর্টিকেল 351-এ বলা হচ্ছে যে এই ধরনের বিচ্ছিন্নতাবাদ যাতে তৈরি না হয়, তাই ভারতের যে কম্পোজিট কালচার তার মধ্যে হিন্দি ভাষাটাকে একটু স্প্রেড করতে হবে, যাতে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠা হয়। এতে কিন্তু কখনোই বলা হচ্ছে না যে তোমার নিজের ভাষা ভুলে যাও, এটা বলা হচ্ছে না, কিন্তু এটা বলা হচ্ছে যে রাষ্ট্রকে চেষ্টা করতে হবে হিন্দিটা যাতে সবাই জানে। কেন হিন্দির কথাই বলা হলো? কারণ ভারতবর্ষের 60%-এর কাছাকাছি জনগোষ্ঠী হিন্দি ভাষায় কথা বলছে। তাহলে একটা ভারত ভূখণ্ড বা একটা ভূখণ্ডের বেশিরভাগ মানুষ যে ভাষায় কথা বলছে, সেই ভাষাটাকে সবার একটু নলেজ থাকা দরকার। সো এই বিষয়ে অনেকে আবার কমেন্ট করে বসো না যে স্যার আপনি বায়াসড কথা কেন বলছেন। দেখো, আমি বায়াসড কথা বলছি না, এ পক্ষেরও যুক্তি আছে, ও পক্ষেরও যুক্তি আছে। সেই যুক্তিগুলোকে এক জায়গায় করে সবসময় মাথায় রাখবে যে ছাত্র জীবনে তোমাদের এখন চলছে, পরবর্তী সময় চাকরি পাবে, WBCS অফিসার হবে, সিভিল সার্ভেন্ট হবে। একটা কথা সবসময় মাথায় রাখবে যে বিচ্ছিন্নতাবাদকে বা আঞ্চলিকতাবাদকে কখনো প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে না, এটা আমার সাজেশন। কেন? বিচ্ছিন্নতাবাদ বা আঞ্চলিকতাবাদ যেটা ভারতের জন্যে সামনের দিনে খুব খারাপ একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যেমন আঞ্চলিক রাজনৈতিক দলগুলো এই অঞ্চল করে প্রান্তবাদ করতে করতে কিন্তু দেশের সর্বনাশ ঘনিয়ে আসতে পারে। এই বিশাল ভারত ভূখণ্ড কত ভাগে বিভক্ত হয়ে গেছে। আরও যদি আমরা এখন থেকে সতর্ক না হই, আমরা যদি এখন থেকে সাবধান না হই, তাহলে এই ভারতবর্ষ আবারও ভবিষ্যতে কোনো এক সময় ভাগাভাগির দিকে যেতে পারে বলে এটা মনে হয় আমার। সো তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিও, তবে পজিটিভ কমেন্ট করবে, নেগেটিভ কোনো কথা কিন্তু বলবে না। ওকে, বেশ। আর্টিকেল 335, আর্টিকেল 335-এ কী বলা হচ্ছে? দিস আর্টিকেল সাপোর্টস the claims of scheduled castes and scheduled tribes to appointments in the government services subject to the maintenance of efficiency of administration। অর্থাৎ আর্টিকেল 335 যে সমস্ত আমাদের সমাজের ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস বা আদার্স যে ব্যাকওয়ার্ড কমিউনিটি রয়েছে, তাদের যাতে সরকারি চাকরিতে, গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে যাতে তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়, সেই দিকটাকে একটু সুদৃঢ় করা, এবং যাতে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যাতে একটা এফিসিয়েন্সি আসে, তার সেই দিকটাকে দেখা একটা কর্তব্য স্টেটের। ওকে, সেগুলো দেখলে এগুলো একটা নির্দেশাত্মক কথাবার্তা। তো নির্দেশাত্মক কথাবার্তা মানেই এটা ডিপিএসপির একটা অঙ্গন। ওকে, বেশ। এরপর চলে এসো যে কনফ্লিক্টস বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপিস অ্যান্ড অ্যাসোসিয়েটেড কেসেস। অর্থাৎ এই ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপির মধ্যে বিবাদ হয়েছিল, আর সেই বিবাদ সম্পর্কে কতগুলো কেসের কথা আমরা এখানে দেখব। মনে রেখো, ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি নিয়ে অনেকগুলো কেস হয়েছে। সেই কেসের মধ্যে আমরা যে 4টে কেস আজকে এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ চম্পকম দোরাইরাজন ভার্সেস স্টেট অফ মাদ্রাজ, গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, অ্যান্ড মিনার্ভা মিলস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই 4টে কেস খুব গুরুত্বপূর্ণ ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে মানে যে কনফ্লিক্ট, তার জন্যে এই 4টে কেস খুব গুরুত্বপূর্ণ। আমি ডেট ফেট সাল টাল সব দিয়ে রেখেছি, ভালো করে দেখে নাও। এবার তোমরা একটা প্রশ্ন করতে পারো, স্যার এই কেসগুলো কি একটু বলবেন? সো আমি তোমাদের দেখো, এই কেসগুলোর সম্পর্কে ডিটেলসে আমি এখানে কিছুই বলবো না। আমি একটা ফার্দার ক্লাস অ্যারেঞ্জ করছি, যেখানে আমি তোমাদের প্রায় 50টার মতন আমি কেস, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এসছে কনস্টিটিউশন সম্পর্কে, যে গুরুত্বপূর্ণ যে কেস স্টাডি, সেই কেস স্টাডি নিয়ে আমি আলাদা ভিডিও করে তোমাদেরকে জানাবো। সো এই ভিডিওতে আমি অতটা ডিটেলসে যাব না। তো আমরা দেখে নেব যে এই আমাদের যে আজকের লেকচার চলছে ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটস, সেই ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটসের উপর রিলেটেড কিছু কেস হয়েছে। সেই কেসগুলো আমাকে মনে রাখতে হবে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এই কেসগুলোর ডিটেলস আমি অন্য কোনো একদিন কোনো এক ভিডিও করে জানিয়ে দেবো। ওকে, তো চম্পকম দোরাইরাজন কেসে মাদ্রাসের বিরুদ্ধে যে কেসটা হয়েছিল 1951 সালে, সেখানে বলা হচ্ছে কি, in this case, the Supreme Court ruled that in case of any conflict between the fundamental rights and the directive principles, the former would prevail,
বলছে যে যদি ফান্ডামেন্টাল রাইট আর ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে যখন কোনো কনফ্লিক্ট যদি হয় তো কোনটাকে গ্রহণ করা হবে, ফান্ডামেন্টাল রাইটটাকে গ্রহণ করা হবে নাকি ডাইরেক্টিভ প্রিন্সিপালকে গ্রহণ করা হবে। কোর্ট এখানে রায় দিচ্ছে যে যখনই এই দুটির মধ্যে যখন কনফ্লিক্ট হবে তখন ফান্ডামেন্টাল রাইটকে গ্র্যান্ট করা হবে, ডিপিএসপিকে নয়। আর ইউ গেটিং? অর্থাৎ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে ফান্ডামেন্টাল রাইটসকে গুরুত্ব বেশি দিতে হবে। ওকে, it declared that the directive principles have to conform and to run as a subsidiary to the fundamental rights। এই রায়ের মধ্য দিয়ে এটা বলা হলো যে ডিপিএসপি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের একটা সাবসিডিয়ারি। ওকে, it also held that the fundamental rights could be amended by the parliament by enacting constitutional amendment acts। এই পয়েন্টটা দেখো, এই রায়টাকে আবার আমরা দেখব যে এই রায়টা আবার চেঞ্জ হচ্ছে। চম্পক দোরাইরাজন ভার্সেস স্টেট অফ মাদ্রাস কেসে সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছিল তখন তারা বলেছিল যে ফান্ডামেন্টাল রাইটকেও অ্যামেন্ড করা যাবে। ওকে, তো কনস্টিটিউশন মানে সংবিধান সংশোধনীর মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটকেও অ্যামেন্ড করা যাবে, যেটা পরবর্তী সময় আমরা দেখব যে সেটা নস্যাৎ করা হচ্ছে। কোথায়? গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাবের কেস 1967 কেসে। ইন দিস কেস দ্য সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার্ড দ্যাট দ্য ফান্ডামেন্টাল রাইটস কুড নট বি অ্যামেন্ডেড। আর ইউ গেটিং? এইখানে 1951 সালে চম্পকম দোরাইরাজনের কেসে সুপ্রিম কোর্ট বলল যে ফান্ডামেন্টাল রাইটকেও অ্যামেন্ড করা যাবে পার্লামেন্টের আইন প্রণয়নের মাধ্যমে বা সংবিধান সংশোধনের মাধ্যমে। কিন্তু গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব কেসে সুপ্রিম কোর্ট বলল যে এই দেখো যে ফান্ডামেন্টাল রাইট সেগুলোকে কখনো অ্যামেন্ড করা যাবে না। ঠিক আছে, এমনকি ডিপিএসপিকে ইমপ্লিমেন্ট করার জন্যেও ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করা যাবে না। তাই ইট ওয়াজ কন্ট্রাডিক্টরি টু ইটস ওন জাজমেন্ট ইন দ্য শঙ্করী প্রসাদ কেস অফ 1951। 1951 সালে বিখ্যাত একটি কেস হয়েছিল শঙ্করী প্রসাদ কেস। সেই শঙ্করী প্রসাদ কেসের যে জাজমেন্ট তার ঠিক উল্টো কথা এখানে বলা হলো যে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করা যাবে না। তো শঙ্করী প্রসাদ কেস কি মাথার মধ্যে আসছে আমি জানি, সেজন্য আমি আলাদা একটা ভিডিও করে জানাবো, কথা দিলাম। ওকে, চলো। কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালার যে কেস হয়েছে সেই কেসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কেশবানন্দ ভারতী কেসটা, কারণ কেশবানন্দ ভারতী কেসের মধ্যে সুপ্রিম কোর্ট এই বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশনের ধারণাটা এনেছিল। বেসিক স্ট্রাকচার। ওকে, এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট বলেছিল 1967 সালে যে গোলকনাথ কেস হয়েছিল, গোলকনাথ কেসের মধ্যে কি বলা হয়েছিল? গোলকনাথ কেসে বলা হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটস কুড নট বি অ্যামেন্ডেড বাই দ্য পার্লামেন্ট। ঠিক, এবার এই কেশবানন্দ ভারতী কেসে বলা হচ্ছে যে দেখো সুপ্রিম কোর্ট ওভাররুলড ইটস গোলকনাথ ভার্ডিক্ট and declared that the parliament can amend any part of the constitution but it cannot alter its basic structure। কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার মানে কি আমি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে বা প্রিভিয়াস ক্লাসগুলিতে আলোচনা করে দিয়েছি। ভারতের যে সংবিধান নির্মাতারা যে কনসেপ্টকে মাথায় রেখে তৈরি করেছিলেন সেটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার। আর ইউ গেটিং? সেই বেসিক স্ট্রাকচার যাতে হ্যাম্পার না হয় সেই দিকে নজর রাখতে হবে। সেই দিকে নজর রেখে পার্লামেন্ট যে কোনো কনস্টিটিউশনের পার্টকে অ্যামেন্ড করতে পারবে। গোলকনাথ কেসে বলা হলো যে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করা যায় না, কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট বলল। কিন্তু 1973 সালে এসে ওই সুপ্রিম কোর্ট বলছে যে ভারতের সংবিধানের যে কোনো অংশকে পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারবে, কিন্তু পার্লামেন্টের মাথায় রাখতে হবে যে কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার, যে প্রাথমিক যে ভিত্তি, সেইটা যেন কখনো নড়বড় না হয়। দাস দ্য রাইট টু প্রপার্টি আর্টিকেল 31 যেটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ছিল ওয়াজ এলিমিনেটেড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। এবং এইভাবেই ফান্ডামেন্টাল রাইটসকে কিন্তু আর্টিকেল 31 বাদ দেওয়া হয়েছিল। সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছিল অ্যামেন্ড করে, কারণ ফান্ডামেন্টাল রাইটকে তো কখনো অ্যামেন্ড করা যায় না বলেই দিয়েছে, তাই না? সো সেই জায়গা থেকে
এই কেশবানন্দ ভারতী কেসের মধ্য থেকে কিন্তু রাইট টু প্রপার্টি অ্যাক্টকে বাদ দেওয়া হয়েছিল। এবার দেখো মিনার্ভা মিলস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেস, যেটা 1980-তে হয়েছিল। ইন দিস কেস দ্য সুপ্রিম কোর্ট রিটারেটেড দ্য পার্লামেন্ট দ্যাট দ্য পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন বাট ইট ক্যান নট চেঞ্জ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। সেম কথা কেশবানন্দ ভারতী কেস আর মিনার্ভা মিলসের। এদের ডিটেলস আলোচনা কিন্তু আমি কেসগুলো সম্পর্কে করব, বেশি চিন্তার কোনো প্রয়োজন নেই। তাহলে ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটের মধ্যে মানে কনফ্লিক্টের মধ্যে যে কেস কটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই 4টি কেস: চম্পকম দোরাইরাজন ভার্সেস স্টেট অফ মাদ্রাস কেস, গোলকনাথ ভার্সেস দ্য স্টেট অফ পাঞ্জাব কেস, কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেস, মিনার্ভা মিল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। ওকে, বেশ, এবার চলে এসো। তো তোমাদের মনে হতে পারে যে স্যার এতক্ষণ ধরে আমরা এই ডিপিএসপি পড়লাম, তো ডিপিএসপির ইমপ্লিমেন্টেশন সম্পর্কে কিছু বলুন, যে ডিপিএসপি আমাদের ভারতে কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটা কি শুধু সংবিধানেই পড়ে আছে নাকি সত্যিই ভারতে বা দেশে লাগু করা হয়েছে সেটা বলুন। তো তার জন্য এই পয়েন্টগুলো আমি এনেছি তোমাদের জন্য, যে ইমপ্লিমেন্টেশন অফ ডিপিএসপিজ অ্যান্ড অ্যাসোসিয়েটেড অ্যাক্টস অ্যান্ড অ্যামেন্ডমেন্টস, যে ডিপিএসপিকে ইমপ্লিমেন্ট করার জন্য কি অ্যাসোসিয়েট অ্যাক্ট তৈরি করা হয়েছে এবং কি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সবার প্রথম ল্যান্ড রিফর্মস। ডিপিএসপিকে প্রতিষ্ঠা করার জন্যে, শ্রেণীর বৈষম্যকে দূর করার জন্যে ডিপিএসপির প্রথম যে পদক্ষেপ, দ্যাট ইজ ল্যান্ড রিফর্মস। দেখো, অলমোস্ট অল দ্য স্টেটস হ্যাভ পাসড ল্যান্ড রিফর্ম লজ টু ব্রিং চেঞ্জেস ইন দ্য অ্যাগ্রারিয়ান সোসাইটি অ্যান্ড টু ইমপ্রুভ দ্য কন্ডিশনস অফ দ্য রুরাল পিপল। আশা করছি মানে বুঝে গেছো, আমাকে মানে বলতে হবে না। অর্থাৎ ভারতীয় যে গ্রামীণ সমাজ, সেই গ্রামীণ সমাজের উন্নয়ন করার জন্যে, অ্যাগ্রারিয়ান সোসাইটিতে চেঞ্জ আনার জন্যে প্রায় ভারতের সমস্ত রাজ্যই কিছু ল্যান্ড রিফর্মসের অ্যাক্ট এনেছে। সেই ল্যান্ড রিফর্মসের অ্যাক্টের মাধ্যমে তারা কি করেছে, তারা অ্যাবলিশন করেছে। কিসের? অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ, লাইক জমিদারি প্রথার অবলুপ্তি হয়েছে, জায়গিরদারদের অবলুপ্তি হয়েছে, ইমানদারদের অবলুপ্তি হয়েছে। আর ইউ গেটিং? টেন্যান্সি রিফর্মস লাইক সিকিউরিটি অফ টেনার, ফেয়ার রেন্টস, ইম্পোজিশন অফ সিলিংস অন ল্যান্ড হোল্ডিংস, অর্থাৎ সরকার তোমাকে একটা সিলিং বেঁধে দিয়েছে যে ওর বেশি তুমি আর সম্পত্তি রাখতে পারবে না। ডিস্ট্রিবিউশন অফ সারপ্লাস ল্যান্ড অ্যামাং দ্য ল্যান্ডলেস লেবার্স, এবং যাদের ভূমিহীন যে শ্রমিক, সেই ভূমিহীন শ্রমিকদের মধ্যে ওই ল্যান্ড যাদের জমিদার ছিল, যারা সেই সমস্ত জমিদারদের এক্সট্রা ল্যান্ড, সারপ্লাস ল্যান্ডকে ভূমিহারাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তারপরে তোমার কোঅপারেটিভ ফার্মিংয়ের ব্যবস্থা করা হয়েছে ল্যান্ড রিফর্মসের মধ্যে, আমরা এগুলো দেখলাম। এবার আসলে লেবার রিফর্মসের জন্য কি কি করা হয়েছে। দ্য ফলোয়িং অ্যাক্টস আর এনঅ্যাক্টেড to protect the interest of the labor section of the society. Kiki, the Minimum Wages Act 1948, Code of Wages 2020, the Contract Labor Regulation and Abolition Act 1970, the Child Labor Prohibition and Regulation Act 1986, renamed as the Child and Adolescent Labor Prohibition Regulating Act 1986 in 2016. The Bonded Labor System Abolition Act 1976, the Mines and Minerals Development and Regulation Act 1957, the Maternity Benefit Act 1961, and the Equal Remuneration Act 1976 have been made to protect the interests of women workers. তাহলে বোঝা যাচ্ছে ডিপিএসপির ইমপ্লিমেন্টেশনের জন্য এই কাজগুলো করা হচ্ছে। আরও কিছু করা হয়েছে, কি? পঞ্চায়েতি রাজ সিস্টেম, যেটা গান্ধিয়ান ডিপিএসপির মধ্যে আমরা পেয়েছি। থ্রু 73rd Constitutional Amendment Act 1992, government fulfilled constitutional obligation stated in Article 40. Article 40-তে যে কনস্টিটিউশনাল অবলিগেশন ছিল সেটাকে ফুলফিল করা হয়েছে। এই ফুলফিলের মাধ্যমে 1992 সালে কি আনা হয়েছে অ্যামেন্ডমেন্ট করে? দ্য 3-tier পঞ্চায়েতি রাজ সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ভিলেজ, ব্লক অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল ইন অলমোস্ট অল পার্টস অফ দ্য কান্ট্রি। ভারতবর্ষে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েত সর্বনিম্ন স্তর, তারপর পঞ্চায়েত সমিতি ব্লক স্তর, তারপর জেলা পরিষদ ডিস্ট্রিক্ট মানে জেলা স্তর, এই 3টি পঞ্চায়েত ব্যবস্থা আমাদের এখানে হয়েছে। ওকে, তারপর দেখো কটেজ ইন্ডাস্ট্রি।
To promote cottage industries, as per Article 43, the government has established several boards such as Village Industries Board, Khadi and Village Industries Commission, All India Handicap Board, Silk Board, Coir Board, etc., which provide essential help to cottage industries in financing and marketing. Are you getting? তারপর এডুকেশনের জন্য কি করা হয়েছে? The government has implemented provisions related to free and compulsory education as provided in Article 45. কি introduced by the 86th Constitutional Amendment, the subsequently passed the Rights to Education Act 2009. Elementary education has been accepted as fundamental rights of each child between 6 to 14 years of age. Are you getting? তাহলে এই সমস্ত কাজ আমাদের ডিপিএসপিকে করার জন্য করা হয়েছে। এছাড়াও রুরাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য প্রোগ্রামস সাচ অ্যাজ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1978 to 1979, and Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, যেটাকে মনরেগা বলা হয়, সেটা চালু করা হয়েছে 2006-তে, এখনো চলছে, were launched to raise the standard of living, 100 দিনের কাজ যেটা আর কি, পার্টিকুলারলি ইন রুরাল এরিয়াস, গ্রামীণ এলাকায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্যে গ্যারান্টিড 100 days ওয়ার্ক ব্যবস্থা করা হয়েছে, অ্যাজ স্টেটেড ইন দ্য আর্টিকেল 47 অফ দ্য কনস্টিটিউশন। আর ইউ গেটিং? Health. Central government sponsored schemes like Pradhan Mantri Gram Swasthya Yojana, PMGSY, and the National Rural Health Mission NRHM are being implemented to fulfill the social sector responsibility of the Indian state. এনভায়রনমেন্টের জন্য কি করা হয়েছে? দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, and the Environment Protection Act 1986 have been enacted to safeguard the wildlife and the forest respectively. The Water and Air Pollution Control Acts have provided for the establishment of the Central Pollution Control Board. Are you getting? হেরিটেজ প্রিজার্ভেশনের জন্য, যেগুলো আমাদের হেরিটেজ যে রয়েছে সেগুলোকে প্রিজার্ভ করার জন্য কিছু কিছু আইন পাস হয়েছে, যেমন দ্য এনশিয়েন্ট অ্যান্ড হিস্টোরিক্যাল মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন্স অ্যাক্ট 1958 has been enacted to protect the monuments, places and objects of national importance. তো এই সমস্ত ইমপ্লিমেন্টেশন হয়েছে ডিপিএসপিকে সুনিশ্চিত করার জন্যে। বেশ, তো যাই হোক, আজকে এই পর্যন্তই আলোচনা ছিল। তো আমরা আজকে আশা করছি আমি যে ডিপিএসপি সম্পর্কে যাবতীয় তথ্য আমি আজকে তোমাদের দিয়ে দিলাম। এর বাইরে ডিপিএসপি থেকে আর কোনো ধরনের প্রশ্ন উঠবে না। ওকে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। ঠিক, তাহলে দেখা হবে অন্য একটা ভিডিওতে। গুড বাই, ভেরি গুড।